ব্রো চলো আমরা বাইরে যাব। বাইরে কোথায়? আসলে আমি আর আমার বান্ধবী মাধুর্য মিলে বাগানের দিকে যাচ্ছিলাম, আর তখন মা বললো তোমাকেও সাথে নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে আনতে। তুমি তো আসার পর থেকে আর বাড়ির ভেতর থেকে বের হওনি। চলো তোমায় পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো। ওহ রিয়েলি, খুব ভালো, চলো তাহলে। হে দর্শক, আসসালামু আলাইকুম। তো গল্পতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কে কোন জেলা থেকে গল্পটি শুনছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো চলুন গল্পে চলে যাই। রায়হান খান আজ অনেক বছর পর লন্ডন থেকে নিজের জন্মভূমি বাংলাদেশে আসছেন সপরিবারে। তিনি ডক্টরেট করার জন্য লন্ডন গিয়ে সেখানে এক বিদেশিনীকে বিয়ে করেন এবং সেখানেই সেটেল হয়ে যান। এর মধ্যে প্রায় কয়েকবারই তিনি বাংলাদেশে আসা যাওয়া করেন। তিনি তার পরিবারকে নিয়ে শুধু একবারই এসেছিলেন বাংলাদেশে, যখন তার ছেলে প্রিন্স আরিয়ান খানের বয়স ছিল মাত্র 3.5 বছর। এরপর আর প্রিন্সের মা মোনালিসা আর প্রিন্সের কখনো বাংলাদেশে আসা হয়নি। আজ প্রায় 28 বছর পর রায়হান খান আবার তার স্ত্রী এবং একমাত্র পুত্রকে নিয়ে দেশে ফিরছেন, কারণ দেশে তার আপন ভাইয়ের মেয়ের বিয়ে। ভাইয়ের এবং ভাতিজির অনুরোধ ফেলতে না পেরে মোনালিসা আর আরিয়ানকে অনেক বুঝিয়ে সুঝিয়ে দেশে নিয়ে আসছেন তিনি। তাছাড়া এবার আরিয়ানকে নিয়ে দেশে আসার পিছনে অন্য এক বিশেষ কারণও রয়েছে বটে, আর সেই কারণটা হচ্ছে প্রিন্স আরিয়ান খানের বিয়ে। রায়হান খানের ইচ্ছে তিনি একটা খাঁটি বাঙালি মেয়ে দেখে তার ছেলেকে বিয়ে করাবে। তিনি চান তার ছেলে একটা বাঙালি মেয়ের সংস্পর্শে এসে নিজের দেশের শিক্ষা, সংস্কৃতি আর ঐতিহাসিকগুলোকে আঁকড়ে ধরুক, যেটা তিনি গত 31 বছরে কখনোই আরিয়ানকে দেখাতে পারেনি। আরিয়ান জন্ম থেকে লন্ডনে থাকার কারণে এবং তার মাও একজন বিলেতি নারী হওয়ার কারণে তার মা তাকে পুরোপুরিভাবে বিদেশি সংস্কৃতিতে অভ্যাস করে ফেলেছে। বিদেশি সংস্কৃতিগুলো তার মধ্যে একদম ঠুসে ঠুসে পুরনো হয়েছে, যার কারণে আরিয়ানের নিজের দেশের প্রতি বিন্দু মাত্র আগ্রহ বা টান নেই। সেভাবে তার জন্ম যেহেতু লন্ডনে হয়েছে, সেহেতু সে লন্ডনেই ছেলে, আর লন্ডনই তার আসল ঠিকানা এবং মাতৃভূমি। আর এই ব্যাপারগুলো নিয়েই প্রায় আরিয়ান এবং তার মায়ের সাথে প্রচুর কথা কাটাকাটি হয়ে যায় রায়হান খানের। এই জন্যই তিনি সিদ্ধান্ত নেন এবার দেশে এসে তিনি কোনো একটা ভালো বাঙালি মেয়ে দেখে আরিয়ানকে বিয়ে করিয়ে দেবে। আর তার বিশ্বাস একজন বাঙালি মেয়েই পারবে আরিয়ানকে ঠিক করতে এবং ওই বিদেশি সংস্কৃতি থেকে বের করে এনে নিজের দেশকে ভালোবাসতে শেখাতে, ইংরেজি সাহেব থেকে বাঙালি বাবু করে তুলতে। তবে একটা কাজে তিনি মোটামুটি সফল হতে পেরেছেন, আর সেটা হলো তিনি বেশিরভাগ সময় বাংলা ভাষায় আরিয়ান এবং তার মায়ের সাথে কথা বলার কারণে আরিয়ান এবং তার মা দুজনেই বাংলা ভাষাকে মোটামুটিভাবে শিখে গেছে, যদিও তাদের দুজনেই বাংলা উচ্চারণ খুব একটা স্পষ্ট এবং শুদ্ধ নয়। রায়হান খান দ্রুত রেডি হয়ে নিচে নামতে নামতে তার স্ত্রী মিসেস মোনালিসাকে ডাকতে লাগলো। মোনা, এই মোনা, হু আর ইউ? আরে আমাদের লেট হয়ে যাচ্ছে তো। তোমার ছেলে কি এখনো রেডি হয়নি? এবার কি ফ্লাইটটা মিস করবে নাকি? মোনালিসা আরিয়ানের ঘর থেকে বের হতে হতে বলল, হোয়াই ইউ আর শাউটিং রায়হান? তুমি তো জানোই প্রিন্স সব ক্ষেত্রে একটু বেশি চুজি। তার উপর আজ সে অন্য একটা দেশে যাচ্ছে, তার জন্য ড্রেস চুজ করা, রেডি হওয়া এসবের জন্য তো একটু লেটই হবে, তাই না? আরে এরকম হলে তো আগেই ড্রেস চুজ করে রাখা উচিত ছিল তার। এখন কি ড্রেস চুজ করতে করতে ফ্লাইট মিস করে দেবে নাকি সে? ওদের চেঁচামেচির মাঝে আরিয়ান রেডি হয়ে রুম থেকে বের হয়ে বলল, হোয়াটস হ্যাপেন্ড ড্যাড? হোয়াই ইউ আর শাউটিং অলওয়েজ লাইক দ্যাট? কি বলে? আমি চিৎকার করি সব সময়, তা তোমরা চিৎকার করার মতো কাজ না করলে তো আমাকেও চিৎকার করতে হয় না? আচ্ছা ওকে ওকে, এখন ফাদার অ্যান্ড সন ঝগড়া শুরু করে দিও না। চলো এবার, উই আর রেডি টু গো টু ইয়োর সো কল্ড মাদারল্যান্ড। এই, তুমি কি আমার মাতৃভূমি নিয়ে টিচ করছো আমাকে? আরে আমার মাদারল্যান্ড তোমার এই লন্ডনের থেকে অনেক বেস্ট, বুঝলে? ও রিয়েলি?
Then why you were coming London? ওহ মম অ্যান্ড ড্যাড প্লিজ তোমরা ঝগড়া করো না। অ্যান্ড ড্যাড এতক্ষণ তো তোমার ফ্লাইট মিস হয়ে যাচ্ছিল, তা এখন বুঝি লেট হচ্ছে না? রায়হান দ্রুত তার হাত ঘড়ির দিকে এক পলক তাকিয়ে বলল, ওহো, চলো চলো বেরিয়ে পড়ি, লেটস গো। বাংলাদেশের এয়ারপোর্টে পৌঁছে 1 নম্বর টার্মিনালে এসে দাঁড়ায় আরিয়ানরা গাড়ির জন্য। আরিয়ানের চাচার গাড়ি নিয়ে অপেক্ষা করার কথা তাদের জন্য। কিছুক্ষণ অপেক্ষা করতেই একটা সাদা রঙের গাড়ি এসে তাদের সামনে দাঁড়ায়। গাড়ির ভেতর থেকে ড্রাইভার এবং কয়েকজন লোক বেরিয়ে আসলো। আর লোকটি হচ্ছে রায়হান খানের একমাত্র ছোট ভাই আমান খান। রায়হান খান উত্তেজিত হয়ে তার ভাইয়ের সামনে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আরে আমার ভাই, কতদিন পর তোকে সরাসরি দেখলাম, এত শুকিয়ে কেন গেছিস তুই? আমার নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আরে ভাই, বয়স হচ্ছে তো, তার ওপর আবার সামনে মেয়ের বিয়ে, বাবাদের কি টেনশনে শেষ আছেন? এত টেনশন নিয়ে শুকাবো না তো মোটা হব? তা আমার ভাবি আর ভাতিজা কই? দেখি সর, ওদের সাথে দেখা করি। রায়হান পেছনে ফিরে আরিয়ানের উদ্দেশ্যে বলল, আরিয়ান মাই প্রিন্স, দেখ তো তোমার চাচাকে চিনতে পারো কিনা। আরিয়ান মৃদু হেসে তার চাচার দিকে এগিয়ে এসে বলল, হ্যালো আঙ্কেল, হাউ ডু ইউ ডু? হ্যাঁ, আরে বেটা, বাংলাদেশে এসে এইসব ইংরেজি ছেড়ে বাংলায় কথা বলো। বাংলা জানো তো, আর কি আঙ্কেল আঙ্কেল করছো? চাচা বলো চাচা, শুনেও শান্তি লাগে। আরিয়ান কৃত্রিম হেসে তার মায়ের দিকে তাকাতেই তার মা এগিয়ে এসে বলল, Hello Aman, how are you? আমান মিষ্টি এসে বলল, ভাবি সাহেবা কেমন আছেন? আপনি তো দেখছি এখনো আগের মতোই রয়ে গিয়েছেন। এত বছরেও ভাই আপনাকে বাংলাটা শেখাতে পারলো না, এটা কেমন কথা ভাই? আর বলিস না, ওরা কি বুঝবে বাংলা স্বাদ, সব ইংরেজি জুড়েছে আমার কপালে। মোনালিসা রেগে মেগে বলে উঠল, What are you saying, রায়হান? তুমি কি আমাকে আমার ছেলেকে এখানে অপমান করার জন্য এনেছো? ইয়েস ড্যাড, দিস ইজ টু মাচ। তুমি আমাদেরকে এখানে এত রিকোয়েস্ট করে আনার পর এভাবে অপমান করতে পারো না। মম, আই ওয়ান্ট টু গো ব্যাক। আমান দ্রুত বলে উঠল, আরে আরে ভাতিজা, তুমি চলে যাবে মানে? আমরা তো তোমাদের সাথে একটু মজা করছিলাম, মজাও বুঝো না তুমি? আচ্ছা আচ্ছা ওকে, আমরা আর কোনো মজা করব না তোমাদের সাথে, এবার বাড়ি চলো কেমন? তোমার বোন আর চাচি অপেক্ষা করে বসে আছে তোমাদের জন্য। ভাবি চলুন, ভাই গাড়িতে ওঠো। ওরা গাড়িতে উঠে বসতে ড্রাইভার ওদের লাগেজগুলো গাড়িতে তুলে নিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছিল তার আপন গতিতে। মাঝপথে বিপত্তি বাঁধল রাস্তার জ্যাম। আর ঢাকায় রাস্তার জ্যামে আটকাবে না এমন হওয়া চান্স খুবই কম। এদিকে আরিয়ান আর তার মা তো অস্থির হয়ে পড়েছে, কারণ তারা লন্ডনে কখনোই এমন পরিস্থিতির শিকার হয়নি। যদিও আরিয়ান এবং তার মা এই পরিস্থিতির শিকারের আগেও একবার হয়েছিল বাংলাদেশে এসে, কিন্তু তখন আরিয়ান অনেকটা ছোট থাকায় তার সেসব মনে পড়ছে না। বর্তমানে আরিয়ান প্রচণ্ড বিরক্ত হয়ে আছে তার বাবার উপর। সে তার বাবার উদ্দেশ্যে বিরক্তকার সুরে বলে উঠল, হোয়াট দ্য হেল ইজ দিস ড্যাড? আর কতক্ষণ এভাবে জ্যামের মধ্যে বসে থাকতে হবে? মোনালিসার সাথে সাথেই বলে উঠল, ও মাই প্রিন্স, মাই সান, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? এই জন্যই আমি কখনো তোমাকে বাংলাদেশে আসতে দেই না, নিজেও আসতে চাই না। এবার আসাটাও উচিত ছিল না। রায়হান ধমক দিয়ে বলে উঠল, আহ, চুপ করবে তুমি মনা, ছেলেটাকে আর উস্কেও না তো। আর আরিয়ান, এই সামান্য সময়ের মধ্যে তুমি এটা অধৈর্য হয়ে পড়ছো, কেমন পুরুষ তুমি? হ্যাঁ, আমান এবার সামনে থেকে বলে উঠল, ওকে ধমকিও না ভাই, আসলে ও তো এমন পরিবেশে বেড়ে ওঠেনি, আর এমন পরিস্থিতি হয়তো লন্ডনে কখনো পড়েনি, তাই ওর জন্য এমন পরিবেশ হুট করে এসেই মানিয়ে নেওয়াটা একটু কঠিন হবে। বাবা আরিয়ান, তুমি তোমার বাবার কথায় রাগ করো না, জানোই তো তোমার বাবার স্বভাব, হুটহাট করে রেগে যায়, তাই মন খারাপ করো না, আর একটু কষ্ট করো বাবা, জাম কিছুক্ষণের মধ্যেই ছুটে যাবে। আরিয়ান তার চাচার উদ্দেশ্যে বলল, আঙ্কেল, ইউ আর সো গুড, বাট মাই ড্যাড ইজ ভেরি রুড। আরিয়ানের এই কথা শুনে আরিয়ানের বাবা চোখ গরম করে ছেলের দিকে তাকালে আর বাকিরা সবাই হুহা করে হেসে উঠল, সাথে গাড়ির ড্রাইভার সহ। প্রায় 1 ঘন্টা পর আরিয়ানরা তার দাদুর বাড়িতে এসে পৌঁছালো।
বাড়ির সামনে এসে দাঁড়াতেই বাড়ির ভেতর থেকে ছোট বড় সবাই এসে হুমড়ি খেয়ে পড়লো গাড়ির সামনে। ড্রাইভার গাড়ি থেকে নেমে আমাদের পাশের ডোর আর পিছনের ডোর খুলে দিতেই প্রথমে আমান আর রায়হান গাড়ি থেকে নামলো। ওরা নামতেই সবাই রায়হানের সাথে সৌজন্য সাক্ষাৎ সারতে লাগলো। আর ওইদিকে আরিয়ান আর তার মা গাড়ির সামনে এত মানুষ দেখে গাড়ি থেকে নামার সাহসই পাচ্ছে না। আরিয়ান তো ভেবেই পাচ্ছে না একটা বাড়িতে এত মানুষ কিভাবে থাকতে পারে। এদিকে বাইরে সবাই আরিয়ান আর তার মাকে দেখার জন্য অস্থির হয়ে উঠেছে। রায়হান আর আমান আরিয়ান আর মোনালিসাকে নামার জন্য বললে মোনালিসা আরিয়ানকে নামতে বলে নিচেও নেমে পড়ে। এদিকে আরিয়ান গাড়ি থেকে নামছে না দেখে আমান আরিয়ানের হাত ধরে তাকে গাড়ি থেকে নামিয়ে আনে। আরিয়ান গাড়ি থেকে নামতেই বাচ্চা থেকে বুড়ো সবাই হা করে আরিয়ানকে দেখতে লাগলো। আরিয়ান সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি বোধ করতে লাগলো। সে অসহায় চোখে তার মা বাবার দিকে তাকাতে লাগলো। আমান সবার উদ্দেশ্যে বলল, আরে তোমরা হা করে কি দেখছো? ও আমাদের আরিয়ান, চিনতে পারছো না তোমরা? আমানের বউ রাশেদা নিজের গায়ে হাত দিয়ে বলল, মাশাআল্লাহ, ও আমাদের সেই ছোট্ট আরিয়ান। কত বড় হয়ে গেছো বাবা তুমি, কত লম্বা হয়েছো। বাহ, ভালো আছো তো বাবা? চিনতে পারছো আমাকে? আমি তোমার রাশেদা চাচি। আরিয়ান মৃদু হাসলো। রাশেদা এবার মোনালিসার কাছে গিয়ে মোনালিসার হাত ধরে বলল, কেমন আছো বিলেতি ভাবি? কত বছর পর এলে বলো তো? এতদিনে বুঝি আমাদেরকে দেখতে মনে চাইলো? মোনালিসা মৃদু হেসে রাশেদার থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আই এম ফাইন। তুমি কেমন আছো? বাই দ্য ওয়ে, তোমার মেয়ের তো বিয়ে, তা কোথায় সেই ব্রাইড মামনি? ঠিক তখনই আমানের মেয়ে রাহা এসে মোনালিসাকে বলে উঠল, এই তো জেঠিমণি, আমি এখানে। মোনালিসা রাহাকে দেখে বলল, ওহো, তুমি তাহলে রাহা? বাহ, ভেরি সুইট হয়েছে তোমার মেয়ে রাশেদা। ধন্যবাদ জেঠিমণি। আর এই যে আমাদের ইংরেজ সাহেব, হাউ আর ইউ? আরিয়ান মৃদু হেসে বলল, Yeah, I am fine. What about you? আই এম অলসো ফাইন ব্রো, বাট আমি কিন্তু তোমার উপর খুব রেগে আছি। But why? এই যে তুমি এত লেট করে এলে। তুমি আগে এলে তো তোমার মতো এমন হ্যান্ডসাম আর ড্রাসিং একজন পুরুষ থাকতে অন্য কাউকে বিয়ে করতে যেতামই না। ইস, কি মিস্টাই না করে ফেললাম। আরিয়ান মুচকি আসলো। রাশেদা ধমক দিয়ে বলল, দেবধর কানমলে ফাজিল মেয়ে, বড় ভাইকে কেউ এসে বলে? দিন দিন বড্ড পাজি হয়ে যাচ্ছিস তুই। রাহা ভেংসি কেটে বলল, আরে বড় ভাই বলেই তো একটু মজা করছি, ছোট ভাইদের সাথে কি আর মজা করা যায়? রায়হান এবার হুহা করে হেসে উঠে বলল, বাহ, দারুণ বলেছিস তো মামনি। এ রাশেদ, আমার ভাতিজিকে একদম বকো না। আরে এক্ষুনি তো মজা করার সময়, 2 দিন বাদ তো বিয়ে হয়ে যাবে। তখন সংসার ধর্ম নিয়ে ব্যস্ত থাকবে, তখন কি আর হাসি ঠাট্টা করার সময় মেলবে? কি বলো মানা? ওহ ইয়া। আমান এবার সবাইকে বলল, আরে এবার ওনাদের ভিতরে তো যেতে দাও, নাকি এখানেই দাঁড় করিয়ে রাখবে? আরিয়ান বাবা নিশ্চয়ই কষ্ট হচ্ছে, কতক্ষণ ধরে এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে ছেলেটা। রাশেদা বলল, এমা, তাই তো ভাবি, চলো ভিতরে চলো। রাহার বাবা, তুমি ভাই আর আরিয়ানকে নিয়ে এসো। সবাই আরিয়ানদের বাড়ির ভেতরে নিয়ে গেল। বসা করে সবাই আরিয়ানদের বসিয়ে তাদের চারপাশ থেকে ঘিরে ধরল। এর মধ্যে আশেপাশের কিছু প্রতিবেশী এসেছে আরিয়ানদের দেখতে। আরিয়ান খুব অস্বস্তির মধ্যে পড়ে আছে এত মানুষকে একসাথে দেখে তাদের আরিয়ানকে ওইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার কারণে। সবাই নানা রকম কথা বলছে আর আরিয়ান এবং তার মাকে দেখছে। আসলে ভিনদেশি মানুষদের দেখলে গ্রাম অঞ্চলের মানুষরা এমনিতেই একটু কৌতূহলী হয়ে পড়ে, আর এদের বেলায়ও এমনটাই হয়েছে। যদিও আরিয়ান এবং তার মাকে তাদের অনেকেরই আগেরবার দেখেছে, কিন্তু তারাও আজ আরিয়ানটা আসবে জেনে খানবাড়িতে এসে ভিড় করেছে আরিয়ানদের, বিশেষ করে আরিয়ানকে দেখবে বলে। যাই হোক, আমানের বউ আরিয়ানদের সামনে এনে নানা রকমের পিঠে পুলি হাজির করেছে। আরিয়ান এত খাবার দেখে অসহায় দৃষ্টিতে তার বাবা আর মায়ের দিকে তাকাতে লাগলো। রায়হান খান তো পিঠে পুলি দেখে কোনো দিকে আর নজর না দিয়ে গপাগপ মুখে তুলতে শুরু করে দিয়েছে আর পিঠার স্বাদের প্রশংসা ভাসিয়ে ফেলেছে বাংলার মানুষের। রাশেদা বলল, এমা, আরিয়ান বাবা, তুমি খাচ্ছ না কেন? আর ভাবি, তুমিও তো হাত গুটিয়ে বসে আছো, পিঠে পছন্দ হয় না বুঝি?
মোনালিসা জবাব দিল, অ্যাকচুয়ালি আরিয়ান এসব খায় না, আর আমিও ডায়েটে আছি। রায়হান পিঠা চিবোতে চিবোতে বলল, আরে রাখো তো ওইসব ডাইট ফাইট। আরে একবার মুখে দিয়ে দেখো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলি, দেখবে আঙুল সহ খেয়ে ফেলতে ইচ্ছা করবে। আর তখন ওইসব ডাইট ফাইট নাম ভুলে বরাবর এইসবই খেতে চাইবে। আর তোমার ওইসব ডাইট ফাইটের চক্করে দেখো আমার ছেলেটা ওইসব ঘাস পাতা খেতে খেতে কেমন শুকনা লঙ্কার মতো হয়ে যাচ্ছে দিন দিন। রায়হানের কথা শুনে উপস্থিত সবাই সজোরে হেসে উঠল। এতে আরিয়ান বিব্রত বোধ করলো। সে রেগে গিয়ে তার বাবার উদ্দেশ্যে বলে উঠল, ড্যাড, হোয়াট ডু ইউ মিন বাই শুকনা লঙ্কা? রায়হান কিছু বলতে যাবে তখনই পেছন থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো। মেয়েটা হচ্ছে রাহার বান্ধবী মাধুর্য মেহেরিন। মাত্রই সে রাহাদের বাড়িতে এলো রাহার বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। আর সদর দরজা দিয়ে ঢুকতেই বৈঠকখানা থেকে আরিয়ানের কথাটা শুনতে পেয়ে সাথে সাথে বলে উঠল, ইমা, সে কি শুকনো লঙ্কা মানে জানে না? এমন মানুষ এই দেশে আসে নাকি? কথাটা বলতে বলতেই মাধুর্য বৈঠকখানার দিকে এগিয়ে গেল। রাহা দৌড়ে গিয়ে মাধুর্যকে ধরে কোলাকুলি করে বলল, এতক্ষণে তোর আসার সময় হলো। দেখ, আমার জেঠু জেঠিমণি আর আরিয়ান ব্রো এসেছে। মাধুর্য সবার দিকে একবার চোখ বোলাতেই আরিয়ান আর তার মাকে দেখতে পেল। আর ওদের দেখে মাধুর্যের বুঝতে বাকি নেই যে এরাই সেই বিলেতি মা ছেলে। আর আরিয়ানও এখন মাধুর্যকে দেখে বোঝার চেষ্টা করছে এই মেয়েকে। যাই হোক, মাধুর্য সবার উদ্দেশ্যে সালাম দিয়ে রাহার বাবা মায়ের সাথে কুশল আদি সেরে নিয়ে বলল, আচ্ছা, আমি আস্তে আস্তে শুনলাম কে যেন শুকনো লঙ্কা মানে জিজ্ঞেস করছিল। যদিও মাধুর্যের এখন বুঝতে বাকি নেই যে প্রশ্নটা আরিয়ানই করেছিল, তবু ইংরেজি সাহেবকে একটু না জ্বালালে যেন মাধুর্যের হচ্ছেই না। রাহা মাধুর্যের জবাবে বলল, আরে ওটা তো আরিয়ান ব্রো জিজ্ঞেস করেছিল জেঠুকে। মাধুর্য আরিয়ানের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, এ কি, উনি শুকনো লঙ্কার মানে জানেন না? এটা কোনো কথা? বাঙালি বাবার ছেলে হয়ে শুকনো লঙ্কা কি সেটা জানে না? আমি আপনাকে বলছি শুকনো লঙ্কা মানে কি। ও সরি, আপনি তো আবার বাংলা বোঝেন না। ঠিক আছে, আমি ইংলিশেই বলছি। শুকনো লঙ্কা মানে রেড চিলি রেস্টুরেন্ট। আরিয়ান তেলে বেগুনে জ্বলে উঠে দাঁড়িয়ে বলল, তারপর তার বাবাকে বলল, What the hell, Dad? Dad, you call me Dirt Kelly? Like seriously? I will be back in London right now. Mom, Dad is repeatedly insulting me. I will not tolerate this anymore. এইসব কি বাবা? বাবা, তুমি আমাকে শুকনা লঙ্কা বললে আমি এক্ষুনি লন্ডনে ফিরে যাব। মা, বাবা বারবার আমাকে অপমান করছে। আমি আর এক মুহূর্তেও এসব সহ্য করব না। মোনালিসা এবার রেগে গিয়ে বলল, দিস ইজ টু মাচ রায়ান। তুমি কন্টিনিউয়াসলি আমার ছেলেটাকে ইনসাল্ট করছো। এর জন্যই তুমি আমাদের এখানে নিয়ে এসেছিলে? উপস্থিত সবাই হা করে এবার আরিয়ান আর তার মায়ের কাণ্ড কারখানা দেখছে। আরিয়ান যে এভাবে হঠাৎ রেগে উঠবে তা কেউ বুঝতে পারেনি। রায়হান এখনো মন দিয়ে পিঠা খাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। এদিকে মাধুর্য ও আরিয়ানকে রেগে যেতে দেখে হাত দিয়ে মুখ ঢেকে হাসছে। রাহা, আমান আর রাশেদা দ্রুত এগিয়ে গিয়ে আরিয়ান আর তার মাকে বোঝাতে লাগলো যেন তারা চলে না যায়। রাহা আরিয়ানকে উদ্দেশ্য করে বলল, ব্রো প্লিজ, তুমি চলে যেও না। দেখো, জেঠু তো জাস্ট তোমার সাথে দুষ্টুমি করছিল, তুমি পিঠে খাচ্ছিলে না বলে। প্লিজ তুমি জেঠুর ওপর রাগ করে লন্ডনে চলে যেও না প্লিজ। আমি তো তোমার একমাত্র বোন, বলো তুমি তোমার বোনের বিয়েতে থাকবে না? প্লিজ ব্রো, রিকোয়েস্ট ইউ প্লিজ, তুমি আর জেঠিমণি চলে যেও না। আমি কথা দিচ্ছি জেঠু আর তোমাকে কিছু বলবে না। কি তাই তো জেঠু? রায়হান মাথা নেড়ে বলল, ঠিক আছে। এরপর আরিয়ান রাহাকে বলল, ওকে, আমি যাচ্ছি না, বাট নেক্সট টাইম এমন কিছু করলে আমি কিন্তু আর কারো কোনো রিকোয়েস্ট শুনবো না। আরিয়ানের বাংলা কথাগুলো এতক্ষণ হাঁ করে শুনছিল মাধুর্য।
যেই আরিয়ান কথা থামালো অমনি মাধুর্য হুহা করে হেসে উঠল। আরিয়ান আর তার মা ভ্রু কুচিয়ে মাধুর্যের দিকে তাকালো। বাকি সবাইও মাধুর্যের হাসির কারণ জানতে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু রাহা মাধুর্যের হাসির কারণটা বুঝতে পেরে চোখ গরম করে মাধুর্যকে ইশারা করলো থামার জন্য। সাথে সাথে মাধুর্য অনেক কষ্টে হাসি থামিয়ে গলাটা হালকা ঝাড়া দিয়ে চারপাশে একবার চোখ বোলালো। দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে, আর আরিয়ান এবং তার মা তো এখনো সন্দেহের চোখেই মাধুর্যের দিকে তাকিয়ে আছে। মাধুর্য এবার নিজেই কিছুটা বিব্রত বোধ পরিস্থিতিতে পড়ে গেল। আরিয়ান হুট করেই বলে উঠল, হে ইউ, তুমি ওইভাবে কেন হাসছিলে তখন? তুমি কি আমায় নিয়ে হাসছিলে? মাধুর্য আবার হাসি পেয়ে গেল আরিয়ানের কথা শুনে, কিন্তু এবার হাসলে প্রবলেমে পড়ে যাবে বুঝতে পেরে হাসি কন্ট্রোল করার জন্য শুকনো কাঁদতে শুরু করলো সে। রাহা দ্রুত বলে উঠল, নো নো ব্রো, ও তোমাকে নিয়ে হাসেনি। আসলে কি বলো তো, ও তো যখন তখন শুধু শুধু হেসে ওঠে। তারপর রাহা হাতের ইশারায় আরিয়ানকে বলল যে মাধুর্যের মাথায় গন্ডগোল আছে। আরিয়ানও সেটা সত্যি ভেবে মাধুর্যের দিকে তাকিয়ে আফসোসের সুরে বলে, ওহ রিয়েলি, সো স্যাড। এদিকে রাহা যখন আরিয়ানকে ইশারা করছিল তখন মাধুর্য সেটা দেখে ফেলে। মনে মনে তার রাহার উপর খুব রাগ হলেও এখানে সবার সামনে নিজের ভাবমূর্তি ধরে রাখছে চুপচাপ ব্যাপারটাকে হজম করে নিল সে। আমান বলল, অনেক হয়েছে রাহা, তুই মধুজাকে তোর ঘরে নিয়ে যা, আর ভাই তুমি আর ভাবি গিয়ে তোমার রুমে রেস্ট নাও। আমি আরিয়ানকে ওর রুম দেখিয়ে দিচ্ছি। অনেক ধকল গেছে তোমাদের, এবার একটু রেস্ট নেওয়া দরকার। তা ভাই, তোমার মনে আছে তো নিজের রুম কোনটা? আরে তা আর বলতে, তুই গিয়ে তোর ভাতিজিকে তোর রুমে দেখিয়ে দে। চলো মানা, আমরা রুমে যাই। মোনালিসা বসে থেকে উঠে আরিয়ানের উদ্দেশ্যে বলল, গো আর রেস্ট মাই প্রিন্স অ্যান্ড কল মি ইফ ইউ নিড এনিথিং, ওকে? আমান বলল, আরে ভাবি, চিন্তা করো না, আমরা তো আছি। প্রিন্সের যখন যা প্রয়োজন সব আমরাই ব্যবস্থা করব, তোমরা যাও। মোনালিসা মাথা নেড়ে রায়হানের সাথে চলে গেল। আমানও আরিয়ানকে নিয়ে আরিয়ানের জন্য সাজানো গোছানো ঘরের দিকে যেতে লাগলো। ওরা এক এক করে চলে গেলে রাশেদা মাধুর্য আর রাহাকে ঘরে যেতে বললে রাহা মাধুর্যকে নিয়ে চলে যায় নিজের ঘরে। মাধুর্য ঘরে ঢুকেই ব্যাগপত্র পেছনে ফেলে রাহাকে দপাদপ কয়েকটা কিল বসিয়ে দিয়ে বলল, কুত্তি শাকচুনি, তুই ইংরেজকে কি দেখেছিলি তখন হাতের ইশারায়? আমি পাগল? তুই এই ইংরেজটার কাছে আমি পাগল বানালি? রাহা অনেক কষ্টে মাধুর্যের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানায় বসে বলল, আরে গাধি, তুই বুঝছিস না কেন? তখন ওইটা না বললে তো ব্রো আবারও রেগে যেত, আর তখন আবার চলে যেতে চাইতো। তাই পরিস্থিতি শান্ত করার জন্যই আমি ওইটা বলেছি, বুঝলি? আর তখন থেকে ইংরেজটা কি বলছিস রে? আমার ব্রোর কি নাম নেই নাকি? জানিস কত সুন্দর নাম ব্রোর, প্রিন্স আরিয়ান খান। জোস না? মাধুর্য মুখ ভেঙচি দিয়ে রাহার পাশে গিয়ে বসে বলল, হ্যাঁ, তাতে কি এসে গেল? নাম কি রাখা আছে? দেখ তো, মনে হচ্ছে ইংরেজি ছাড়া ছাড়া আর ভুলভাল কয়েকটা বাংলা বলা ছাড়া আর কিছুই পারে না মনে হচ্ছে না, বিলেতি মাল। এই একদম আমার ব্রোকে নিয়ে ভুলভাল বকবি না। তুই যেমনটা ভাবছিস ব্রো মোটেও তেমন নয়। হ্যাঁ, এটা ঠিক যে সে বাংলাটা খুব ভালো পারে না, আর কেন পায় না এটাও নিশ্চয়ই তুই বুঝতে পারছিস। আর বাংলা পায় না বলে যে সে কিছুই পায় না, এইটাও ভুলেও ভাবতে চাস না। জানিস ব্রো কত শিক্ষিত আর ব্রিলিয়ান্ট একটা ছেলে? জানলে তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা হবে তোর। মাধুর্য এক গালে হাত দিয়ে কিছুটা তাচ্ছিল্য সুরে বলল, ওহো তাই, তাহলে বলে ফেল দেখি, জেনে নিয়ে আমিও একটি আকাশ থেকে পড়ি। হাসছিস তো? ঠিক আছে, শোন তাহলে। ব্রো অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন এবং পিএইচডি কমপ্লিট করে এখন সে ইউনিভার্সিটিরই একজন প্রফেসর হিসেবে জয়েন করেছে। জেঠুর কাছ থেকে শুনেছি অক্সফোর্ড ইউনিভার্সিটির সব মেয়েরা নাকি ব্রোর জন্য পাগল। অনেক মেয়ে তো নাকি প্রপোজও করে দিয়েছে ব্রোকে, এমনকি অনেকে তো হুমকিও দিয়েছে নাকি যে ব্রোকে না পেলে মরে যাবে, আরো ব্লা ব্লা ব্লা। কিন্তু ব্রো নাকি কাউকেই পাত্তা দেয় না। মাধুর্য গাল থেকে হাত সরিয়ে ব্রু উঠিয়ে বলল, বাহ, তাহলে তো দেখছি তোর ব্রো একেবারে লন্ডনের হিরো। তা প্রফেসর না হয়ে হিরো বা মডেল হয়ে গেলেই তো পারতো। হ্যাঁ, ব্রো তো এইসবের অফার পেয়েছিলই,
কিন্তু তার নাকি এইসব ভালো লাগে না, তাই সেই প্রফেশনটাই বেছে নিয়েছে। বুঝলাম, কিন্তু যাই বলিস তোর ওই ব্রিলিয়েন্ট ইংরেজি ভাইটাই কিন্তু আমি এই কয়েকদিন প্রচুর জ্বালাবো। কেন জানিস? কেন? কারণ ওটা একে তো ইংলিশ, তার উপর আবার প্রচুর টেস্ট, যখন তখন রেগে ফায়ার হয়ে যায় দেখলাম, আর রাখলে একেবারে চোখ মুখ লাল টমেটোর মতো হয়ে যায়। এইসব মানুষদের রাগাতে তো মজা, তার উপর ভালো করে বাংলাও বোঝে না, তাই তিনটা বললে একটা বুঝবে আর আমি ইচ্ছে মতো চালাতে পারবো একে। বেটা বাঙালি বাবার ছেলে হয়েও ইংরেজদের মতো শুধু ফ্যাস ফ্যাস করে। এতই যখন বিলিয়ন তো ভাই, তাহলে ভালো করে বাংলাটা শিখতে পারে না কেন বলতো? আর স্টুপিড, ওরা তো বেশিরভাগ সময় ইংলিশেই কথা বলে, আর বাড়িতে থাকলে জেঠুর সাথে টুকটাক বাংলায় কথা হয়, তাই বাংলাটা ভালোভাবে আসে না ওদের। এটাই তো স্বাভাবিক, তাই না? যেমন আমরা ইংরেজি জানলেও ওদের মতো করে ইংরেজি শব্দগুলো উচ্চারণ করতে পারি না, কারণ আমাদের আশেপাশে সবসময় কেউ ওই রকমভাবে ইংরেজি বলে না। তেমনি ওরাও বাংলা জানলেও আমাদের মতো স্পষ্ট এবং শুদ্ধভাবে বাংলা উচ্চারণ করতে পারে না, কারণ ওদের আশেপাশের মানুষরা হাতে গোনা কয়েকজন বাদে বাকি সবাই সারাক্ষণ ইংলিশেই কথা বলে। আর যে যেটা শুনে আর বলে অভ্যস্ত, সে তো সেটাই ভালো পারবে, তাই না? তাও ঠিক আছে, বাদ দে, আমি খুব টায়ার্ড বুঝলি, অনেকক্ষণ পথ জার্নি করে এসেছি, আমি একটু ঘুমাবো, একদম ডিস্টার্ব করবি না কিন্তু আমায়। এখন ঘুমাবি? কিছু খাবি না? না, খিদে নেই, একেবারে দুপুরে লাঞ্চ করে নেব। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়, আমি একটু দেখে আসি মা রান্নাবান্নার কি আয়োজন করছে। ওকে, যার দরজাটা বাহির থেকে আটকিয়ে দিয়ে যাস, না হলে আমি ঘুমানোর সময় ভেতর থেকে দরজা লাগালে আমার আবার তোর বারান্দায় না হয় রান্নাঘরে কাটাতে হবে, আমার ঘুম না ভাঙা পর্যন্ত। জানি, যাচ্ছি আমি। আর কিছু লাগবে তো? না, তুই যা তো। আরে বাবা, যাচ্ছি তো। বলি রাহা ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে ঘরের দরজাটা আটকে দিয়ে চলে গেল তার মায়ের কাছে। দুপুরে সবাই একসাথে ডাইনিং টেবিলে বসেছে খাবার খেতে। এদিকে আরিয়ান আর মাধুর্য টেবিলের দুই পাশে একে অপরের মুখোমুখি বসেছে, যদিও এটা কাকতালীয় ভাবে হয়ে গেছে। টেবিল ভর্তি প্রচুর খাবার আইটেম, আর তার উপর সবগুলোর তেল মশলা যুক্ত দেখে আরিয়ান একটা শুকনো ঢোকিলে বলল, ওহ নো, হোয়াট আর দিস? আমন বলল, কেন, কি হয়েছে আরিয়ান? আরিয়ান নাক মুচ কুচকে উত্তর দিল, এখানে মানুষ এত খাবার খায়, তাছাড়া এত অয়েলি ফুড তোমরা কিভাবে খাও আঙ্কেল? হেলথ খারাপ হয় না? তোমরা বেঁচে আছো কিভাবে এই সব খেয়ে? রাহেন বলে উঠল, আরে কিচ্ছু হবে না, এই দেশের মানুষ তো এইসবই খায়, আর এই খেয়ে তারা দিব্যে আছে। তুমিও খেয়ে দেখো বেটা, একদম হাত চাটতে থাকবে। মোনালিসা এবার বলে উঠল, ও রাইহান, তোমাকে না আমি বলেছিলাম আমার প্রিন্স খাবার দাবার যেন কোনো প্রবলেম না হয়, তাহলে কেন তুমি এখন এসব বলছো? তুমি জানো আমার প্রিন্স এই ধরনের খাবার কখনো খায় না। রাশিদার সাথে সাথেই বলে উঠল, ও মা, সে কি? আরিয়ান এসব খাবার খায় না? ভাই, আপনি আমাদের আগে কেন বলে দেননি? তাহলে তো আমি আরিয়ানের পছন্দ মতোই খাবার বানিয়ে রাখতাম। এখন ছেলেটা কি খাবে বলুন তো? বাবা আরিয়ান, তুমি কি খাবে বাবা? আমি বলো তো, আমি এখনই দ্রুত গিয়ে বানিয়ে আনছি। ইস, ছেলেটা এখন না খেয়ে বসে থাকবে। মোনালিসার সাথে সাথেই বলল, তোমার ভাইয়ের তো এটাই সমস্যা, আমার ছেলেকে কিভাবে কষ্ট দেয়া যায় সেই চিন্তাই ওর মাথায় থাকে। রাহেন রেগে মেগে বলে উঠল, কি বললে? আমি তোমার ছেলেকে কষ্ট দেওয়ার চিন্তায় থাকি? আরিয়ান কি শুধু তোমার ছেলে? সে কি আমার ছেলে নয়? আমি আমার ছেলেকে কষ্ট দেওয়ার চিন্তা করি, এই কথাটা তুমি ভাবলে কিভাবে? রাহিনের কথায় মোনালিসা তাচ্ছিল্যর হাসি দিয়ে মুখ ঘুরিয়ে নিল। এদিকে ওদের এই কথা কাটাকাটি দেখে মাধুর্য আর রাহা সহ বাকিরা সবাই হাঁ করে তাকিয়ে আছে ওদের দিকে। আরিয়ানও বুঝতে পারলো ব্যাপারটা বাজে দিকে চলে যাচ্ছে, তাই ব্যাপারটা যেন আর না বাড়ে তার জন্য তার বাবা মায়ের উদ্দেশ্যে বলে উঠল, ইটস ওকে মম ড্যাড, ইটস ওকে। তোমরা দুজনে শান্ত হও প্লিজ। আমাকে নিয়ে তোমাদের আর ঝগড়া করার দরকার নেই। আমি এই খাবারগুলোই খাবো, অ্যান্ড প্লিজ আমাকে খেতে দাও। মোনালিসা দ্রুত বলে উঠল, বাট প্রিন্স।
আরিয়ান হাত উঁচিয়ে তার মাকে থামতে বলে চোখের পলক ঝাপটে আশ্বস্ত করে বলল, মম ডোন্ট ওয়ারি, আন্টি যখন আজ রান্না করেই ফেলেছে দেন আমি না হয় আজ এই খাবারই খাবো। তাছাড়া এখন নতুন করে রান্না করতে গেলে ওনার কষ্ট হবে। অ্যান্ড আই থিঙ্ক তোমরাও আজ আন্টির কুক করা এই খাবারগুলো টেস্ট করা উচিত। ইউ শুড অলসো টেস্ট দিস ফুড। আরিয়ানের কথায় আরিয়ানের মা বাদে বাকি সবার মুখে হাসি ফুটে উঠল। মাধুর্য এবার কিছুটা মুগ্ধ হলো আরিয়ানের ব্যবহারে। সে বুঝতে পারল বিদেশ হলেও আরিয়ানের মনটা মোটামুটি ভালোই। যাই হোক, রাশিদা আর আমান সবাইকে খাবার বেড়ে দিতে লাগলো। সবার প্রথমেই রাশিদা আরিয়ানকে খাবার বেড়ে দিল, কিন্তু বিপত্তি বাঁধল খাওয়ার সময়। আরিয়ান শুধু যে ওয়েলি ফুড খায় তা নাই নয়, যে ঝাল খাবারও খায় না। ইনফ্যাক্ট ঝাল খাবার তাকে কখনো খেতেও হয়নি, সবসময় লাইভ খাবার খেয়েই অভ্যস্ত সে। যার ফলশ্রুতিতে এখানে এক চামচ পোলাও আর মাংসের ঝোল মুখে দিতেই চোখ মুখ লাল হয়ে এলো তার, কান দিয়ে যেন ধোঁয়া বের হতে লাগলো। আর মোনালিসা তো শুধু খাবার নাড়াচাড়া করেই যাচ্ছে। এদিকে আরিয়ান অনেক কষ্টে মুখের খাবারটা গিলে নিয়ে সামনে থাকা পানির গ্লাসটা এক চুমুকে খালি করে ফেললো। গ্লাসটা রেখে আরিয়ান মাথা নিচু করে চোখ দুটো বন্ধ করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে লাগলো। আর এই ব্যাপারগুলো মাধুর্যের নজর এড়ায়নি। আরিয়ানের চোখ মুখ লাল হয়ে গেছে, যেটা মাধুর্য ছাড়া আর কারণে নজরে পড়েনি। মাধুর্য দ্রুত পুরো টেবিলটাকে একবার চোখ বুলিয়ে নিয়ে রাশেদার উদ্দেশ্য করে বলল, রাশেদা আন্টি, আপনাদের বাড়িতে মিশে যেতে কিছু নেই? রাশেদা অপ্রস্তুত হয়ে বলল, থাকবে না কেন, আছি তো। দেখছো, আমি একদম ভুলে গেছিলাম দই আর মিষ্টির কথা। ভালো করেছো তুমি মনে করিয়ে দিয়ে। আমি এখনই নিয়ে আসছি গিয়ে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি নিয়ে আসুন প্লিজ। রাশেদা মাথা ঝাঁকিয়ে বললেন। হ্যাঁ হ্যাঁ, আনছি। বলেই তিনি দ্রুত চলে গেলেন কিচেনে দই মিষ্টিগুলো আনার জন্য। এদিকে আরিয়ানের অবস্থা খারাপ, সে না পারছে খাবার ছেড়ে উঠতে আর না পারছে কাউকে কিছু বলতে। এর মধ্যে রাহা মাধুর্যের পেটে খোঁজা মেরে বলল, কি রে, তুই আবার এত মিষ্টি পাগল হলি কবে থেকে, যে মিষ্টি খাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিস? মাধুর্য দাঁতে দাঁত চেপে বলল, টুবিট, মিষ্টি আমার জন্য চাইছি না। ওইদিকে দেখ, তোর বিলাতি ভাই ঝাল খেয়ে বিলাতি বেগুনের মতো লাল হয়ে গেছে। ওইদিকে আমান রাহা আর মাধুর্যের কাছাকাছি থাকায় সেও শুনে ফেলে মাধুর্যের কথা। আমান আর রাহা দ্রুত আরিয়ানের দিকে তাকিয়ে দেখে সত্যি আরিয়ানের মুখ লাল হয়ে আছে, আর সে খেতেও পাচ্ছে না, শুধু চামচ হাতে নিয়ে খাবার নাড়াচাড়া করছে। আমান উত্তেজিত হয়ে বলল, আরে আরিয়ান, তোমার কি হয়েছে বাবা? খুব ঝাল লেগেছে? এই রাশেদা, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসো, আরিয়ানের ঝাল লেগেছে। সবাই চোখ তুলে আরিয়ানের দিকে তাকালো। রাহেন দ্রুত আরিয়ানের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। কি হয়েছে প্রিন্স, তোমার কি ঝাল লেগেছে? আমাদের বলনি কেন? দ্রুত পানি খাও। বলে রায়হান তার সামনের পানির গ্লাসটা এগিয়ে দিতেই রাশেদা এক প্রকার দৌড়ে মিষ্টি নিয়ে হাজির হলো আরিয়ানের সামনে। মোনালিসা খেপে গিয়ে রায়হানের উদ্দেশ্যে বলল, হয়েছে তোমার শান্তি? এটাই চেয়েছিলে তো তুমি। মাই সান, খুব কষ্ট হচ্ছে না তোমার? আরিয়ান ঝালের জন্য কিছুই বলতে পারছে না কাউকে। রাশেদা বলল, বাবা আরিয়ান, তুমি মিষ্টিটা খেয়ে নাও দ্রুত, তাহলে ঝালটা কেটে যাবে। আরিয়ান চোখ তুলে মিষ্টির বাটিটার দিকে তাকালো, সাথে সাথে অস্থির হয়ে পরপর গপাগপ কয়েকটা মিষ্টি পুরে নিল মুখে। তারপর স্বস্তির দম নিল সে। সবার মুখে খানিকটা হাসি ফুটে উঠল। মোনালিসা আবার আরিয়ানের উদ্দেশ্যে বলল, প্রিন্স মাই সান, তোমার ঝাল লেগেছে? তা তুমি আমাকে কেন বলনি? বলো। ইটস ওকে মম, আই এম ফাইন নাও। ফাইন তো এখন, কিন্তু এতক্ষণ তো কষ্ট পাচ্ছিলে, আমাদের বলতে পারতে তো। ভাগ্যিস তোমার চাচা তোমার দিকে খেয়াল রেখেছিল, না হলে তো এখনো কষ্ট পেতে। আরিয়ান তার চাচার দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস আঙ্কেল। আরে না না বাবা, থ্যাঙ্কস আমাকে নয়, বরং মধুজা মামুনিকে দাও। আসলে ওই তো প্রথমে খেয়াল করেছিল তোমার ঝাল লেগেছে, আর তার জন্যই তখন তো তোমার চাচিকে মিষ্টি আনতে বলেছিল। আরিয়ান মাধুর্যের দিকে কৃতজ্ঞতার চোখে তাকিয়ে মৃদু হেসে বলল, থ্যাঙ্কস। মাধুর্য মৃদু হেসে বলল। ইটস ওকে। রায়হান আর মোনালিসা মাধুর্যের দিকে কৃতজ্ঞতার চোখে তাকালো। রায়হান মাধুর্যের উদ্দেশ্যে বলল,
ধন্যবাদ মামনি, তোমার জন্য আজ আমার ছেলেটা কষ্ট থেকে বাঁচলো। মাধুর্য ভদ্রতার সাথে বলল, ইটস ওকে আঙ্কেল, এই সামান্য কারণে এত ধন্যবাদ দেওয়ার কি আছে। রাশেদা এবার মিষ্টি এসে বলল, সত্যি মাধুর্য, তুমি তাহলে এই জন্যই তখন আমাকে মিষ্টির জন্য পাঠিয়েছিলে? দেখেছো, আমরা তো কেউই খেয়াল করিনি আরিয়ানের যে ঝাল লেগেছে। আসলে আমারই ভুল হয়েছে, আরিয়ানকে তখন ওই খাবারটা দেওয়াই উচিত হয়নি। বাবা আরিয়ান, তোমাকে আর এসব খাবার খেতে হবে না। বিশ্বাস করো, আমি যদি আগে জানতে পারতাম তুমি এসব তেল ঝাল খাবার খেতে পারো না, তাহলে আমি আগে তোমার পছন্দের খাবারটাই রেডি করে রাখতাম। ওইদিকে দেখো, তোমার মা এখনো না খেয়েই বসে আছে। তুমি চাচিকে বলো তো তুমি কি খাবে। ভাবি, তুমিও বলো তুমি আর আরিয়ান কি খাবে। আমি দ্রুত গিয়ে সেগুলো বানিয়ে নিয়ে আসছি। কিন্তু এতক্ষণ ওরা না খেয়ে বসে থাকবে? তাও তো কথা, সব দোষ আসলে আমারই আগে জেনে নেওয়া উচিত ছিল আরিয়ানের পছন্দ অপছন্দ। রায়হান বলল, না বৌমা, আসলে দোষটা আমারই হয়েছে। আমি যদি আগে থেকে এই বিষয়গুলো সিরিয়াসলি নিতাম আর তোমাদের জানিয়ে দিতাম, তাহলে এখন আর তোমাকে এত কষ্ট করে আবার রান্না করতে যেতে হতো না, আর আমার ছেলেটাকেও এত সাফার করতে হতো না। আরিয়ান তার বাবার দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, ইটস ওকে ড্যাড, আই ফিল বেটার নাও। তারপর রাশেদার উদ্দেশ্যে বলল, আর আন্টি, তুমি আমাকে নিয়ে এত ভেবো না। আমি এখন আর কিছু খাবো না। আইড লাইক টু টেক এ ব্রেক। আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। আমান দ্রুত বলে উঠল, সে কি, তুমি কিছু খাবে না? তাহলে তো শরীর খারাপ করবে তোমার বাবা। মোনালিসাও বলল, হি ইজ রাইট মাই সান, তুমি না খেয়ে থাকলে তো তোমার হেলথ খারাপ হবে। নো মম, আমার কিছুই হবে না। ডিডন্ট ইউ সি হাউ মেনি সুইটস আই এট? কিন্তু বাবা, এই দুটো মিষ্টি খেয়ে তুমি সারাদিন কিভাবে থাকবে? আমি না হয় একটু ফল কেটে দিই। মোনালিসা দ্রুত বলে উঠল, ইয়া, ইউ আর রাইট রাশেদা, তুমি বরং একটু ফ্রুট সালাদ করে দাও প্রিন্সের জন্য। রাশেদা দ্রুত মাথা নেড়ে বলল, আমি এখনই গিয়ে নিয়ে আসছি। আরে তুমি একটু বসো। হ্যাঁ ভাবি, তুমিও বসো, আমি তোমার জন্য ফ্রুট সালাদ বানিয়ে আনছি। বলেই দ্রুত চলে গেল আবার রাশেদা কিচেনে। দুপুর ভরে বিকেল এলো। বাড়িতে আস্তে আস্তে আত্মীয় স্বজনরাও একে একে অনেকেই আসতে লাগলো। বিয়ের এক সপ্তাহ আগ থেকে অনেক মেহমানরা একে একে আসা শুরু করে দিয়েছে, কারণ রাহাদের বাড়িতে যে কারো বিয়ে শাদীর আয়োজন অনেক ধুমধাম করেই করা হয়। রাহার বেলাও তাই। পুরো এক সপ্তাহ জুড়ে বিয়ের বিভিন্ন প্রোগ্রাম চলছে, আর এই ব্যাপারগুলো যাতে আরিয়ান এনজয় করতে পারে তার জন্যই এক সপ্তাহ আগে আরিয়ান আর মোনালিসাকে নিয়ে দেশে চলে আসে রায়হান খান। যাই হোক, বাড়িতে এখনো সব আত্মীয় স্বজন এসে পৌঁছায়নি, তবে আজ রাহার এক মামা আসার কথা। লোকটা পুরোই জোকার টাইপ। সে যেখানেই যায় সেখানেই হাসির রোল পড়ে যায়, আর সেই জন্যই রাহা আর মাধুর্য ওয়েট করে আছে তার আসার জন্য। নইলে যে বাড়ির আনন্দটাই জমবে না। মাধুর্য কখনো রাহার মামাকে দেখেনি, কিন্তু রাহার কাছে তার মামার অনেক মজার গল্প শুনেছে, যার কারণে লোকটাকে সরাসরি দেখার জন্য বেশ কৌতূহলী হয়ে আছে সে। রাহা মাধুর্যের সাথে ঘরে বসে বসে এতক্ষণ তার মামার ব্যাপারেই গল্প করছিল আর হাসাহাসি করছিল। এক পর্যায়ে মাধুর্য বলল, রাহা চল একটু বাগান থেকে ঘুরে আসি। ঠিক আছে, চল। তারপর রাহা আর মাধুর্য দুজনে বাগানে যাওয়ার জন্য পা বাড়ালো। দুজনে সিঁড়ি দিয়ে নামতে নিলেই হঠাৎ রাশেদা সামনে পড়ল। কি রে, কোথায় যাচ্ছিস তোরা? মা, মাধুর্য বলছিল একটু বাগানে যাবে হাঁটতে, তাই ওকে নিয়ে বাগানে যাচ্ছি। হ্যাঁ, ভালো কথা। আচ্ছা শোন। কি মা? আরিয়ানকেও তোদের সাথে নিয়ে জানা। ছেলেটা সেই আসার পর থেকেই একা একা। কতক্ষণ আর রুমে বসে থাকা যায় বল? এখানকার তো কিছুই ও চিনে না, যে একটু ঘুরবে ঘাড়বে আর না আছে এখানে ওর কোনো সঙ্গী সাথী। তাই তোরাই বরং ওকে নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে আন। দারুণ বলেছ মা, আমি এক্ষুনি গিয়ে ডেকে আনছি প্রোকে। কিন্তু জেঠু আর জেঠিমণি কোথায় মা? তোর জেঠু তোর বাবার সাথে গেছে বাজার সদাই করতে, আর তোর জেঠিমণি ঘুমাচ্ছে মনে হয়। ও আচ্ছা, তাহলে আমরা গিয়ে ব্রোকে ডেকে নিচ্ছি। এই মাধুর্য, চল আমার সাথে। আমি গিয়ে কি করব? তুই বরং গিয়ে ওনাকে নিয়ে আয়, আমি এখানে অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে। বলেই রাহা দৌড় লাগালো আরিয়ানের ঘরের দিকে। রাশেদা বেগম মিষ্টি এসে বললেন, দেখেছো মাধুর্য, এই মেয়েটা নাকি কয়েকদিন পর বিয়ে,
অথচ এখনো কতটা বাচ্চা স্বভাবে রয়ে গেছে মেয়েটা। জি আন্টি, একদম ঠিক বলেছেন। আর ওর এই বাচ্চা সুলভ আচরণগুলো আমি বেশ মিস করব। রাশেদার চোখের কোণে জমা জলটা মুছে বলল, তা মাধুর্য, তোমার বাবা মাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসতে পারলে না? আসলে আন্টি বাবার খুব কাজের চাপ, তাই এখন আসা সম্ভব নয়। তবে রাহার বিয়ের দিন অবশ্যই আসবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে অপেক্ষা করো রাহাতের জন্য। আমি একটু রান্নাঘরের দিকে যাচ্ছি, কেমন? জি আচ্ছা। দরজা নক করতে ল্যাপটপ থেকে মুখ তুলে দরজার দিকে তাকিয়ে আরিয়ান বলল, হু ইজ দিস? ব্রো, আমি রাহা। দরজা খুলে বেরিয়ে আসো। ওহ, জাস্ট ওয়েট এ মিনিট। বলে আরিয়ান ল্যাপটপ বন্ধ করে হাতের আঙ্গুলের সাহায্যে নিজের চুলগুলো ব্রাশ করতে করতে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই রাহা মিষ্টি এসে আরিয়ানকে বলল, ব্রো চলো, আমরা বাইরে যাব। বাইরে কোথায়? আসলে আমি আর আমার বান্ধবী মাধুর্য মিলে বাগানের দিকে যাচ্ছিলাম, আর তখন মা বলল তোমাকেও সাথে নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে আনতে। তুমি তো আসার পর থেকে আর বাড়ির ভেতর থেকে বের হওনি। চলো, তোমায় পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো। আরিয়ান খুশি হয়ে বলল, ওহ রিয়েলি? খুব ভালো, চলো তাহলে। হ্যাঁ চলো। ওইদিকে মাধুর্য রাহাদের জন্য অপেক্ষা করতে করতে ঘটে গেছে আর এক ঘটনা। রাহার মা যখন মাধুর্যের সাথে কথা বলে কিচেনের দিকে চলে যায়, তখন তার ঠিক কিছুক্ষণের মধ্যে আরবদের পোশাক গায়ে শেখদের মতো দেখতে এক লোক এসে হাজির হলো মাধুর্যের সামনে। মাধুর্য প্রথমে তাকে দেখেনি, কারণ তখন মাধুর্য ফোনে স্ক্রল করছিল। লোকটি মাধুর্যের দৃষ্টি আকর্ষণ করতে একটা লম্বা করে সালাম দিল মাধুর্যের উদ্দেশ্যে। মাধুর্য চমকে ওঠে, সামনে তাকাতেই লোকটাকে দেখে কিছুটা ঘাবড়ে গিয়ে তার সালামের জবাব দিয়ে বলল, কে আপনি? আই মিন হু আর ইউ? লোকটা কিছুটা ভাব নিয়ে আরবদের মতো করে বলল, ইয়া হাবিবি, আই এম মিস্টার কিসমত ফ্রম দুবাই। ও আচ্ছা, দেখে এনে কি চাই মিস্টার কিশমিশ? আই মিন কিসমত ফ্রম দুবাই। ইয়া হাবিবি, আমি এখানে আমার একমাত্র ভগ্নিপতির একমাত্র স্ত্রীর একমাত্র মেয়ের মানে আমার একমাত্র আদরের ভাগ্নির বিয়েতে এসেছি। কিন্তু আপনি কোন হে ইয়া হাবিবি? মাধুর্যের আর বুঝতে বাকি নেই এটাই রাহার সেই সুপার কমেডিয়ান মামা কিসমিস। আসলে রাহারাও তার মামাকে মজা করে কিসমিস মামা বলেই রাখে। মাধুর্য মুখে হাসি ফুটিয়ে তুলে কিসমিসের উদ্দেশ্যে কিছু বলার আগেই পিছন থেকে রাহার আরিয়ান এসে হাজির। রাহা তার মামাকে দেখে উত্তেজিত কণ্ঠে বলল, কিশমিশ মামা। মাধুর্য আর কিসমত দুজনেই রাহার দিকে তাকালো। রাহা দৌড়ে তার মামার কাছে এলো। কিশমিশ মামা, তুমি চলে এসেছো? কখন এলে? আর আমাদের ডাকুনি কেন? ইয়া হাবিবি, মাই ডিয়ার ভাগ্নি, কাইফা হালুকা। ও সরি মাই ডিয়ার ভাগ্নি, তুমি তো আমার এরাবিক বুঝো না। আমি বলছি যে তুমি কেমন আছো? হ্যাঁ, অনেক ভালো। তুমি এসে গেছো, তাই এখন আরো বেশি ভালো লাগছে। খুব আনন্দ হবে এবার। কিসমত এবার মাধুর্যের দিকে ইশারা করে রাহাকে উদ্দেশ্য করে বলল, তা মামা এই হাবিবা কে তো চিনতে পারলাম না। ওহ মামা, তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড মাধুর্যের কথা বলেছিলাম না, এই হচ্ছে সেই মাধুর্য। ও আচ্ছা আচ্ছা, কাইফা হালুকা ইয়া হাবিবি। মাধুর্য মিষ্টি হেসে জবাব দিল, আলহামদুলিল্লাহ মামা, আপনি কেমন আছেন? আমি অলওয়েজ ঝাঁকানাকা থাকি। কথাটা বলেই কিসমতের চোখ গেল আরিয়ানের দিকে। আরিয়ান এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে আর বোঝার চেষ্টা করছে এখানে কি হচ্ছে। কিসমতও প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে রাহাকে বলল, রাহা মামুনি, এই লম্বা চওড়া ভিনদেশি দেখতে জনবকে তো চিনলাম না। রাহা আরিয়ানের দিকে তাকিয়ে বলল, ও ব্রো, তুমি এখনো ওইখানে কেন দাঁড়িয়ে আছো? এদিকে এসো। আর মামা, এটা তো আমাদের আরিয়ান ব্রো, বড় জেঠুর ছেলে। লন্ডন থেকে আজই এসেছে। রাহার কথার মাঝে আরিয়ান এসে রাহাদের কাছে দাঁড়ালো। কিসমত আরিয়ানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আসসালামু আলাইকুম ইয়া হাবিবি, কাইফা হালুকা। আরিয়ান কিসমতের সালামের অর্থটা বাদে আর কিছুই বুঝতে পারল না, তাই সে কিসমতের সাথে হ্যান্ডশেক করে শুধু সালামের জবাব দিল। রাহা বলল, মামা, আরিয়ান ব্রো আরবি বোঝে না, তার সাথে বাংলায় না হয় ইংরেজিতে কথা বলো। ও আচ্ছা আচ্ছা,
How are you, Mr. Aryan? Do you know me? I am Mr. Kismat and Rahas uncle. Rahas is my niece. Oh, really? Then you are also my uncle, right? Yeah. তোমরা কথা বলো, আমি মাকে ডেকে আনছি। কিসমত দ্রুত বলে উঠল। না ভাগ্নি, তোমার মাকে না ডেকে বরং আমাকে বলে দাও তোমার মা বাবা কোথায় আছে। আমি তাদের সারপ্রাইজ দিতে চাই। ও তাই? কিন্তু মামা, বাবা তো বাজারে গেছে, আর মা মনে হয় রান্নাঘরে কিংবা তার ঘরে। মাধুর্য বলল। আন্টি রান্নাঘরে আছে মামা, রান্নাঘরটা চিনেন তো? অবশ্যই চিনি মামুনি, এবং ধন্যবাদ তোমাকে ইনফরমেশন দেওয়ার জন্য। তাহলে তোমরা থাকো, আমি বরং গিয়ে আপনাকে সারপ্রাইজ দিয়ে আসি। ইয়াং ম্যান, দেখা হচ্ছে তাহলে আবার। আরিয়ানের পিঠে চাপড় দিয়ে বলল কিসমত। আরিয়ান মিষ্টি এসে বলল। Yeah, sure. কিসমত রাহাদের থেকে বিদায় নিয়ে চলে গেল তার বোনকে সারপ্রাইজ দিতে রান্নাঘরের দিকে। আর এইদিকে রাহা মাধুর্য এবং আরিয়ানকে নিয়ে বাগানের উদ্দেশ্যে হাঁটা দিল। বাগানে হাঁটতে হাঁটতে নানা রকমের কথা বলছে রাহা। এক পর্যায়ে সে আরিয়ানকে বলে উঠল। ব্রো, তোমার কাউকে ভালো লাগে না? আরিয়ান ভ্রুকুচকে জিজ্ঞেস করলো। What do you mean? আই মিন, তোমার কোনো মেয়েকে ভালো লাগে কিংবা কাউকে লাভ করো? আরিয়ান আবার বুঝতে পারে মাধুর্যর দিকে এক পলক তাকিয়ে রাহার উদ্দেশ্যে বলল। কেমন কাউকে পাইনি। রাহার মাধুর্য অবাক হয়ে আরিয়ানের দিকে তাকালো। রাহা বলল। ওয়েট ব্রো, তোমার তো এখন 31 বছর বয়স চলছে শুনলাম। এই 31 বছরে এমন একটা মেয়েও পাওনি যাকে তোমার পছন্দ হয়? আরিয়ান আবারও কেন জানি মাধুর্যের দিকে এক পলক তাকিয়ে রাহার উদ্দেশ্যে বলল। I don't know. আচ্ছা বাদ দাও, এখন এটা বলো যে তুমি কেমন মেয়ে বিয়ে করতে চাও। বিয়ে করবে তো নাকি? আরিয়ান মুছিয়ে সে সামনের দিকে হাঁটতে লাগলো আর বলতে লাগলো। বিয়ের খবর কি না জানি না, বিকজ এইটা টোটালি লাকের উপর ডিপেন্ড করছে। বাট আমি বিয়ে করলে খুব সুইট একটা মেয়েকে বিয়ে করতে চাই। মাধুর্যর আবার হাসি পেল আরিয়ানের বাংলা উচ্চারণগুলো শুনে। তবে সে নিজেকে সামলে নিল, কারণ শত হলেও এতে তো বেচারার কোনো দোষ নেই। সে বিদেশে বড় হয়েছে, যার কারণে বাংলা তেমন একটা শিখতে পারেনি সে। তবুও সে যে বাংলায় কথা বলার এতটা চেষ্টা করছে সেটাই অনেক। যাই হোক, রাহা আবার বলল। ওয়াও ব্রো, তাহলে তো তোমার জন্য মিষ্টি দেখে একটা বউ খুঁজতে হয়, কি বলো? আরিয়ান কিছু না বলে শুধু মিষ্টি হাসলো। রাহা এবার মাধুর্যর উদ্দেশ্যে বলল। কি রে মাধুর্য, তুই এবার এত চুপ হয়ে আছিস কেন? তুই কি আবার আরিয়ান ব্রোকে লজ্জা পেতে শুরু করলি নাকি? রাহার কথায় আরিয়ান পেছনে ফিরে মাধুর্য দিকে তাকালো। আরিয়ানকে তাকাতে দেখে মাধুর্য এবার সত্যি কিছুটা লজ্জাবোধ করতে লাগলো। তবুও সে সেটা আড়াল করার জন্য রাহাকে উদ্দেশ্য করে বলল। আমি কেন লজ্জা পেতে যাব? ওনাকে অযথা উল্টাপাল্টা কথা বলিস না তো। আমি তো জাস্ট তোদের কথা শুনছিলাম, তাই চুপ করেছিলাম। আরিয়ান মুছিয়ে এসে আবার সামনের দিকে ঘুরে হাঁটতে লাগলো। এদিকে রাহা ঠিকই মাধুর্যের মুখে লজ্জার আভা দেখতে পেয়েছে, তবুও সে আর আরিয়ানের সামনে এই নিয়ে কখনো কথা বলল না। রাহা প্রসঙ্গ পাল্টে করে আরিয়ান আর মাধুর্যকে একে অপরের মধ্যে জড়তা কাটিয়ে তোলার জন্য বলল। ব্রো শোনো। আরিয়ান পিছনে ফিরে বলল। ইয়েস, বলো। তুমি আর মাধুর্য এখানেই থাকো, হ্যাঁ? আমি গিয়ে 3 জনের জন্য কফি নিয়ে আসি। মাধুর্য বলল। তাহলে আমিও যাই, চল। রাহা দ্রুত সজোরে বলে উঠল। না। আরিয়ান আর মাধুর্য দুজনেই অবাক হলো রাহা এভাবে না বলে ওঠায়। রাহা তা বুঝতে পেরে কৃত্রিম হেসে বলল। না মানে তুই কি করবি? আমি গিয়ে নিয়ে আসছি, এই যাবো আর আসবো। ততক্ষণ বরং তুই আর ব্রো একটু কথা বল। তাছাড়া তুই আর আমি দুজনে যদি চলে যাই কফি আনতে, তাহলে ব্রো এখানে একা আনইজি ফিল করবে, তাই না ব্রো? আরিয়ান রাহার কথা জবাবে কিছু না বলে মাধুর্য দিকে তাকালো। সে বুঝতে চাইছে মাধুর্য এখানে আরিয়ানের সাথে থাকতে চাইছে কিনা। মাধুর্যও ব্যাপারটা বুঝতে পেরে বলল। আচ্ছা যা, তবে তাড়াতাড়ি ফিরবি কিন্তু। হ্যাঁ অবশ্যই, আমি আসছি। হ্যাঁ ব্রো, তুমি মাধুর্যর সাথে কথা বলো, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আরিয়ান মুছিয়ে এসে মাথা নাড়ালো। রাহা চলে গেল বাড়ির ভেতরে। এবার আরিয়ান আর মাধুর্য একে অপরের দিকে তাকালো। আরিয়ান মুচকে এসে বলল। চলুন সামনেই যাই। মাধুর্য মাথা নেড়ে সমুদ্রে জানিয়ে হাঁটা ধরলো আরিয়ানের সাথে। কিছুক্ষণ দুজনই নীরবে হাঁটতে লাগলো। এরপর এক পর্যায়ে নীরবতা ভেঙে আরিয়ান বলে উঠল। হোয়াটস ইউর নেম? মাধুর্য মুচকে এসে বলল। মাধুর্য মেহরিন। ওয়াও, নাইস নেম। থ্যাংক ইউ। ইউর মোস্ট ওয়েলকাম। বাই দ্য ওয়ে, আপনি কি করেন? আই মিন,
হোয়াট ডু ইউ ডু? জি, আমি রাহার সাথে এবার অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়েছি, কিন্তু এখনো রেজাল্ট বের হয়নি। ও আচ্ছা, খুব ভালো। মাধুর্য হাসলো। আরিয়ান কিছুটা বিব্রতবোধ হয়ে বলল। তুমি হাসছো কেন? আর ইউ লাউচিং অ্যাট মি? মাধুর্য কিছুটা অপ্রস্তুত হয়ে বলল। না না, আমি তো এমনিতেই হাসছিলাম। আই নো ইউ আর লাউচিং অ্যাট মি বিকজ আমি ভালোভাবে বাংলা পড়তে পারি না। অ্যাকচুয়ালি আমার বার্থ তো লন্ডনে হয়েছিল, আর আমি হোল লাইফ সেখানেই ছিলাম। দ্যাটস ওয়াই আই ক্যান্ট স্পিক বাংলা ভেরি ওয়েল। আমি যতটুকু বাংলা পড়তে জানি তা শুধু আমার ড্যাডের থেকেই শুনে শিখেছি। বাট আই নো আমার বাংলা সঠিক নয়, তবুও আমি চেষ্টা করি বাংলা বলার, বিকজ এতে আমার ড্যাড খুব হ্যাপি হয়। মাধুর্য এবার বুঝতে পারলো যে আরিয়ানের উচ্চারণ বা কথা বলা নিয়ে তার তখন ওই রকম মজা করা একদমই ঠিক হয়নি। আরিয়ানের জায়গাটা নিজে থাকলে হয়তো তার ক্ষেত্রেও এমনটা হতো। সেও হয়তো ভালোভাবে বাংলা পড়তে পারতো না, আর তারও হয়তো তখন খারাপ লাগতো কেউ তার উচ্চারণ নিয়ে মজা করলে, হাসাহাসি করলে। এখন আরিয়ানেরও নিশ্চয়ই খুব খারাপ লাগছে। তাই অনুতপ্ত দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, আমি দুঃখিত মিস্টার আরিয়ান, আমি সত্যি এবার আপনাকে কষ্ট দেওয়ার জন্য বা আপনাকে বিদ্রুপ করে হাসিনি, কিন্তু এটা ঠিক যে প্রথম এই বাড়িতে আসার পর আপনার কথা শুনে আমি হেসে ফেলেছিলাম, তার জন্য আমি সত্যিই দুঃখিত। আমার এরকম করা একদমই উচিত হয়নি। আমারও বোঝা উচিত ছিল যে সবার একটা নির্দিষ্ট মাতৃভাষা আছে, আর সেটা ভাষায় হয়তো সবচেয়ে বেশি ভালো জানে। যেমন আমি বাংলা খুব সহজে কথা বলতে পারি, ঠিক তেমনি আপনি ইংরেজিতে সবচেয়ে ভালোভাবে কথা বলতে পারেন, কারণ যুক্তি দিয়ে ভাবতে গেলে আসলে এটাই আমাদের মাতৃভাষা। তাই আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি রাগ করবেন না প্লিজ। আরিয়ান মিষ্টি এসে বলল, নো নো, ইটস ওকে, আমি রাগ করিনি একদমই। ধন্যবাদ, কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, রাখবেন? ইয়া শিওর, কি করতে হবে বলুন। রিকোয়েস্টটা হচ্ছে এরপর থেকে আমাকে কখনো হাসি দেখলে আবার এটা ভেবে বসবেন না যে আমি আপনাকে নিয়ে বা আপনার কথা বলা নিয়ে হাসছি। আমি কিন্তু এমনিতেও হাসি। আরিয়ান মুচকি এসে বলল, ইয়া আই নো, রাহা আমাকে বলেছিল। রাহা, আবার কি বলেছিস? আরিয়ান আনমনেই বলে ফেলল, ওই তো, আপনার মাথায় প্রবলেম আছে, তাই আপনি শুধুই হাসেন। মাধুর্য এখন রাগ করবে নাকি হাসবে সেটাই ভেবে পাচ্ছে না। সে তো দেখছি আরিয়ানকে রাহা যে ইশারায় বলেছিল মাধুর্যের মাথায় সমস্যা আছে, কিন্তু সেটা যে আরিয়ান এতটা স্বাভাবিকভাবে আবার মাধুর্যকেই ডিরেক্ট বলে দেবে সেটা ভাবতেও পারেনি মাধুর্য। এদিকে আরিয়ানও কথাটা বলার পর বোকা বনে গেল। দুজনের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে, কারো মুখেই কোনো কথা নেই। পরিবেশ একদমই নীরব, যেমনটা কোনো ঝড় আসার পূর্বে পরিবেশটা একদম থমথম মেরে থাকে, তেমনই এখন পরিবেশটাও থমথমে। তবে এই নীরবতা আর থমথমের ব্যাপারে এরপর ঝড় নয়, বরং হঠাৎ দুজনের একসাথে হা করে হেসে ওঠা। এর মধ্যে রাহা কফি নিয়ে আস্তে আস্তে দেখতে পেল আরিয়ানের মাধুর্য একে অপরের সাথে কি নিয়ে যেন প্রচন্ড হাসছে। রাহা ওদের কাছে এগিয়ে গিয়ে বলল, আমাকে ছাড়াই কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে শুনি? কিছুক্ষণের মধ্যে কি এমন হাসির ঘটনা ঘটে গেল? আরিয়ানের মাধুর্য হাসি থামিয়ে রাহার দিকে তাকালো। মাধুর্য বলল, হাসির কানটা তুই তো তৈরি করেছিস ফাজিল। আমি? তা নয় তো কি, তুই তো তোর ভাইকে আমার মেন্টাল সার্টিফিকেট দিয়েছিস, তাই না? আর উনি সেই সার্টিফিকেট গলায় ঝুলিয়ে ঘুরছেন। ফাজিল কোথাকার, তুই নাকি বলেছিস আমি পাগল, আর সেটা উনি সিরিয়াস ভেবে বসে আছেন। এখন এই মুহূর্তে তুই তোর ওই ভুয়া সার্টিফিকেট ফেরত নিয়ে ওনার থেকে বল ওনাকে আমার মাথায় কোনো সমস্যা নেই। ও আচ্ছা, এই ব্যাপার। আমি তো ভাবলাম কি নাকি। আসলে ব্রো, আমি তখন মজা করে বলেছিলাম যে মাধুর্যের মাথায় সমস্যা আছে। তাছাড়া তখন তো তুমি খুব রেগেছিলে, তাই যদি মাধুর্যের হাসির জন্য আরো রেগে গিয়ে লন্ডন চলে যাও, সেই ভেবেই ওইটা বলেছিলাম। সরি, এই নাও কফি খাও। আরিয়ান মিষ্টি এসে ট্রে থেকে একটা কফির মগ নিয়ে বলল, ইটস ওকে, আমি বুঝতে পেরেছি সিস্টার, এবং আমি দুঃখিত মিস মাধুজ। আরিয়ানের মুখে মাধুর্যর নাম শুনে রাহা হা করে হেসে উঠল। মাধুর্য রাহা থেকে কফি নিয়ে কফির মুখে দিয়েছিল মাত্র। আরিয়ানের মুখে নিজের নামের ওই রকম জঘন্য বিকৃতি শুনে
নাকে মুখে গিয়ে কফি উঠল তার। আরিয়ান দ্রুত মাধুর্যর কাছে এগিয়ে এসে বলল, কি হয়েছে মাদুস? আর ইউ ওকে? মাধুর্য কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলল, আই এম ওকে মিস্টার আরিয়ান, কিন্তু আমার নাম মাধুর্য, মাটুর্য না। ও সরি, ইউ মেন মাধুসা। এবার রাহা আরো শব্দ করে হেসে উঠল। সে মাধুর্যকে বলল, আরে মাধুর্য, আগে যেটা বলছিলি সেটাই ভালো ছিল, কিন্তু এখনকারটা তো আরো জঘন্য। ওহ সরি, ইউ মেন মাধুর্য। আমি কিছুই বুঝতে পারছি না, কি বলছেন আপনি এত সব? কিসের চ্যালেঞ্জ? আপনাকে এত কিছু বুঝতে হবে না, আপনি শুধু আমার নামটা ঠিকঠাক ভাবে বলতে শিখে নিন। ওকে, বলুন মাধুর্য। আরিয়ান অসহায় চোখে তাকিয়ে বলল, মাধুর্য। প্রায় 5-6 বার মাধুর্য বলাতে গিয়ে আরিয়ানকে দিয়ে সে তার নামের সঠিক উচ্চারণ করাতে ব্যর্থ হয়। মাধুর্যের এখন ধৈর্যের বাঁধে ভেঙে গেছে। এমন সময় রাহা কফিতে চুমুক দিয়ে বলল, হয়েছে, আর তোদের কাউকে নাম নিয়ে যুদ্ধ করতে হবে না। ব্রো, তুমি যখন মাধুর্যের পুরো নামটা বলতে পারছো না, তখন আমি তোমার জন্য ওর নামটা একটু কাট করে সহজ করে দিই। তুমি এবং মাধুর্যকে জাস্ট মাধু বলো, কি পারবে তো? আরিয়ান মিষ্টি এসে মাধুর্য দিকে তাকিয়ে বলল, অফকোর্স মাধু। মাধুর্য এবার রেগে মেগে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে রায়হান আর আমান এসে উঠল। রায়হান রাহাদের উদ্দেশ্যে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কে আবার হাডুডু খেলছে রে? এই তোরা হাডুডু খেলিস নাকি? তাহলে কিন্তু আমরাও খেলবো। কত বছর হাডুডু খেলি না, কি বলিস আমান? রায়হানের কথা শুনে আবার হাসির রোল ফেলে দিল রাহা। রাহা হাসতে হাসতেই কোনো রকমে বলল, ওহো জেঠু, এখানে কেউ হাডুডু খেলছে না, এখানে তো মাডুডু খেলা চলছে। ভালো হচ্ছে না কিন্তু রাহা। মাডুডু খেলা হচ্ছে মানে? এটা আবার কেমন খেলা? আর তুমি এমন রেগে আছো কেন মথুর সরষা মামনি? মাধুর্য এবার অভিযোগের সুরে এতক্ষণ তার নাম নিয়ে কি কি হচ্ছিল তার সব খুলে বলল ওদের কাছে। বেচারা আরিয়ান মুখ কাচুমাচু করে মাধুর্যের দিকে তাকিয়ে আছে। ওইদিকে আমান আর রাহেন মাধুর্যের কথাগুলো শুনে মন দিয়ে শুনে কিছুক্ষণ চুপ থেকে দুজন দুজনের দিকে সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে হঠাৎ করেই দুই ভাই একসাথে হা হা করে হেসে উঠল। ওদের হাসি দেখে ওখানে সাথে রাহাও আবার হাসিতে যোগ দিল। ওদের তিনজনের দেখা দেখি আরিয়ানও মুখে হাসি ফুটে উঠল কিছুটা, কিন্তু ওদের সবাইকে এভাবে হাসতে দেখে মাধুর্য এবার কাঁদো কাঁদো চেহারা করে আমান আর রাহেনের উদ্দেশ্য করে বলতে লাগলো, আঙ্কেল, আপনারাও এখন আমার নাম নিয়ে হাসছেন? ধ্যাত, আমি থাকবোই না এখানে। বলেই মাধুর্য বাচ্চাদের মতো নাক ফুলিয়ে রাহার হাতের কফির মগটা ধরিয়ে দিয়ে লম্বা লম্বা পা ফেলে চলে যেতে লাগলো। পিছন থেকে রাহা আমানরাও ডাকছে মাধুর্যকে, আর সেই সাথে আরিয়ানও মাডু মাডু বলে ডাকছে। আর এই ডাক শুনে যেন আগুনে ঘি ঢালার মতো মাধুর্যকে আরও তাতিয়ে দিল। সে ফুসতে ফুসতে বাড়ির ভেতরে চলে গেল। রায়হান বলল, যা, মেয়েটা চলে গেল। আমাদের এইভাবে হাসাটা একদমই উচিত হয়নি। ডোন্ট ওয়ারি জেঠু, ও কিছুক্ষণ পর এমনিই ঠিক হয়ে যাবে। আরিয়ান মন খারাপ করে বলে উঠল, আমার মাধুকে সরি বলা উচিত ড্যাড, বাট আমি বুঝতে পারছি না সে কেন এত রাগ করছে। আমি তো রাহা যেটা বললো সেটাই বললাম, তবুও মাধু কেন এত রাগ করলো? রাহা ট্রেতে কফির মগটা রাখতে রাখতে বলতে লাগলো, ডোন্ট ওয়ারি ব্রো, মাধুর্য কিছুক্ষণ পর এমনিতেই ঠিক হয়ে যাবে। আর আমি তো আছি, আমি এক্ষুনি গিয়ে ওর রাগ ভেঙে দেব। তুমি এখন বাবা আর জেঠুর সাথে গল্প করো, আমি মাধুর্যের কাছে যাচ্ছি। দাও, কফির মগটা দাও। আরিয়ান কফির মগটা রাহার হাতে থাকা ট্রের উপর রেখে রাহা বুঝতে পারল মাধুর্য ওইভাবে চলে গেছে বলে আরিয়ানের মন খারাপ হয়েছে। তাই সে আর তাকে না করলো না। দুজনেই আমান আর রায়হানের থেকে বিদায় নিয়ে চলে গেল বাড়ির ভেতরের দিকে। রায়হান চুপচাপ আরিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভাবছিল। আমান তার ভাইয়ের উদ্দেশ্যে বলল, কি এত ভাবছো ভাই? আরিয়ানের মন খারাপ সেটা নিয়ে? না, তাহলে? ভাবছি আমার যে ছেলে লন্ডনে অনেক সুন্দরী সুন্দরী মেয়েদেরও পাত্তা দেয় না, এমনকি অনেক নামি দামির মডেল অ্যাক্টর যদি তার সামনে দিয়ে
ছোট ছোট পোশাক পরেও চলে যায়। সে তাদের দিকে ঘুরেও তাকায় না। লন্ডনে অনেক মেয়ে তাকে না পেলে সুইসাইড করবে বলেও হুমকি দিয়েছে, কিন্তু সে এগুলো কানেও নেয়নি। অথচ আর সে ছেলেকে এই একদিনের পরিচয়ে একটা সাধারণ বাঙালি মেয়েকে নিয়ে এতটা ভাবতে দেখেছি। ইনফাস্ট সে মেয়েটা তার উপর রাগ করছে বলে তারও মন খারাপ হচ্ছে। সে ভাবছে তার কারণে ওই মেয়েটি কষ্ট পেয়েছে বা মন খারাপ করেছে। ভাবতে পারছিস? আমার ডোন্ট কেয়ারের মাথা নিয়ে ঘোরা ছেলে এই প্রথম কোনো মেয়েকে কেয়ার করছে। তার মন খারাপ, নিজেও মন খারাপ করছে, আর তাকে সরি পর্যন্ত বলতে চাইছে। এবার মনে হচ্ছে আমার দেশে আসাটা সার্থক হবে রে ভাই। আমার মনে হচ্ছে এবার ছেলের বউ নিয়ে লন্ডনে ফিরতে পারবো। আমান অবাক হয়ে বলল। মানে কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। রায়হান আমানের কাঁধে হাত রেখে বলল। মনে হচ্ছে এই সে মেয়ে যার জন্য আমার ছেলে এত বছর ধরে অন্য কোনো মেয়ের প্রতি দুর্বল হয়নি। আর এই মেয়ে সেই মেয়ে যে কিনা আমার বিলিত ছেলেকে ইংরেজ সাহেব থেকে একদম খাঁটি বাঙালি বাবু বানাতে পারবে। দেখলি না, সামান্য একটু তেজ দেখেই আমার ছেলে কেমন নিস্তুজ হয়ে গেল। ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে আই অ্যাম শিওর দ্যাট সে এতক্ষণে সে মেয়েটাকে দাঁতের ডাক্তারের কাছে পাঠাইতো। ওইদিকে মাধুর্য ঘরে এসে মুখ ফুলিয়ে বসে আছে। রাহা ঘরের দরজার সামনে এসে ঘরের ভিতর উঁকি মেরে মাধুর্যের অবস্থা দেখে নিল। রাহার পিছনে দাঁড়িয়ে আছে আরিয়ান। সে এসেছে মাধুর্যকে সরি বলতে, নইলে নাকি তার মনে শান্তি আসবে না। যাই হোক, রাহা মাধুর্যকে দেখে নিয়ে আরিয়ানকে হাতের ইশারায় ভেতরে যেতে বলে, নিজেও ঘরের ভিতরে ঢুকে পড়ল। রাহা ঘরে ঢুকলেও আরিয়ান ঘরে না ঢুকে ভদ্রতা বজায় রাখতে দরজায় নক করলো। মাধুর্য মুখ তুলে দেখে রাহা তার সামনে, আর দরজার সামনে আরিয়ান দাঁড়িয়ে আছে বাচ্চাদের মতো মুখ করে। আরিয়ানের এই বাচ্চা সুলভ চেহারা দেখে মাধুর্যের খুব জোর হাসি পেল। সে ভাব নিয়ে মুখ খুঁড়ে বসে রইল। রাহা বলল, মাধুর্য ব্রো তোর সাথে কথা বলতে এসেছে, তোকে সরি বলতে চাই। আর আমিও সরি রে। মাধুর্য রাহার দিকে না তাকিয়ে বলল, আমার কারোর সরির প্রয়োজন নেই। আরিয়ান এবার দরজার সামনে থেকেই বলে উঠল, আমি সরি মাধু, ওহ সরি। আমি আর তোমাকে নাম ধরে ডাকবো না, প্রমিস। তুমি আমার উপরে রাগ করে থেকো না। তুমি না চাইলে আমি আর তোমার সাথে কথাও বলবো না, বাট তবুও তুমি আমার উপরে রাগ করে থেকো না। আমি তো আর কদিন পরেই চলে যাব লন্ডনে, তখন আর আমার রং বাংলাগুলো শুনতে হবে না তোমায়। সো এই কদিন না হয় আমাকে একটু সহ্য করে নাও। আর আমার আর কিছু বলার নেই, চলে যাচ্ছি আমি, বাই। আরিয়ানের কথাগুলো শুনে রাহা মাধুর্য দুজনেই খুব খারাপ লাগলো। আর মাধুর্য বুঝতে পারলো যে তার এই ব্যাপারটা নিয়ে এতটা রিয়েক্ট করা ঠিক হয়নি, যেখানে সে জানে আরিয়ানের বাংলায় কথা বলতে কষ্ট হয়। আরিয়ান মুখ ঘুরিয়ে চলে যেতে নিলে মাধুর্য দ্রুত উঠে বলল, শুনুন। আরিয়ান থেমে গিয়ে পেছনে তাকালো। মাধুর্য মুচকি এসে বলল, আমি আমার রাগ তুলে নিলাম, আপনি আপনার প্রমিস তুলে নিন না। আপনাকে কষ্ট করে আমাকে মাধুর্য ডাকতে হবে না, আর মাধুও ডাকতে হবে না। আপনি এখন থেকে আমাকে মেহরিন বলে ডাকতে পারেন। কি পারবেন তো, নাকি এটাও সমস্যা হবে? আরিয়ান মিষ্টি এসে বলল, পারবো মেরিন। মাধুর্য কপালে হাত চাপড়ে বলল, এবারও? আরিয়ানের মুখটা সাথে সাথেই আবার চুপসে গেল। তা দেখে মাধুর্য ফিক করে হেসে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তবু ভালো যে মেরিটন অন্তত একটা নাম হয়েছে। মাধুর থেকে তো মেরিনই ভালো। আরিয়ান, মাধুর্য আর রাহা তিনজনই এবার একসাথে হেসে উঠল। কেটে গেছে 2 দিন। এর মধ্যে রাহার মামা কিসমতের কমেডি তো আছেই, আর সেই সাথে বাড়ি ভর্তি মেহমানদের আনাগোনা। আর এই সব কিছুর মাঝে আরিয়ান এখন মোটামুটিভাবে অনেকটাই স্বাভাবিক বোধ করছে এখানে। প্রথম সে এত মানুষ একসাথে দেখে কিছুটা অস্বস্তি বোধ করলেও এখন আস্তে আস্তে সেই সমস্যাটা কেটে যাচ্ছে তার। আর তার একমাত্র কারণ মাধুর্যের সাথে এখন আরিয়ানের অনেকটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে,
যার কারণে বেশিরভাগ সময় সে মাধুর্যের সাথে কাটায়। যদিও অনেকে এই ব্যাপারটা নিয়ে কানাঘুষা করছে, কিন্তু যখন দেখছি আরিয়ানের মা বাবারও মাধুর্যের সাথে খুব ভালো সম্পর্ক, তখন আর এই ব্যাপারে সরাসরি তাদের কিছু বলার সাহস পায় না তারা। আসলে এই 2 দিনে আরিয়ানের বাবা রায়হান আর মা মোনালিসাও মাধুর্যর সাথে অনেকটাই মিশে গেছে। রায়হান তো ভেবেই নিয়েছে যে বিয়েতে মাধুর্যর মা বাবা এলেই তাদের কাছে মাধুর্য আর আরিয়ানের বিয়ের প্রস্তাব রাখবে। আর মোনালিসার সাথে মূলত আরিয়ান মাধুর্যকে কথা বলিয়েই দেয়। আর যেহেতু মাধুর্য শিক্ষিতা, আধুনিক একটা মেয়ে, তাছাড়া মাধুর্যের সাথে মিশে আরিয়ানও এখানে অনেকটাই প্রাউড ফিল করছে। তাই মোনালিসারও মাধুর্যকে খুব ভালো লেগে যায়। আর মাধুর্য মোনালিসার সাথে বেশ ভালো ভাব জমিয়ে ফেলেছে। ছেলের সাথে সাথে মাও এখন সুযোগ পেলেই মাধুর্যের সাথে গল্পে আড্ডায় মেতে ওঠে, যার কারণে মোনালিসারও এখন আর তেমন একটা বিরক্তি লাগছে না এখানে থাকতে। আজ রাহা ও আরিয়ানের ফুপু আর তার মেয়ে এসেছে কানাডা থেকে। যদিও রাহার ফুফাতো বোন সানা বাংলাদেশে কখনোই তেমন একটা আসতে চায় না, কিন্তু এবার আরিয়ানের আসার খবর পেয়ে সে নিজে থেকেই উঠে পড়ে লেগেছিল এখানে আসার জন্য। অবশ্য তার মা সেলিমাও চায় আরিয়ানের সাথে তার মেয়ের বিয়ে দিতে, কিন্তু আগে দুইবার এই ব্যাপারে আরিয়ানের বাবা মায়ের কাছে প্রস্তাব দিলেও তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়, কারণ আরিয়ান নিজে এই প্রস্তাবে না করে দেয়। যাই হোক, আসার পর থেকে আরিয়ানের সাথে সানা বা সানার মা কারোরই দেখা হয়নি, কারণ আরিয়ান মাধুর্য এবং রাহা আর তার অন্যান্য কয়েকজন কাজিনের সাথেই নদীর পাড়ে ঘুরতে গেছিল। সেখানে প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর রাহারা সবাই বাড়িতে এসে পৌঁছালো। আরিয়ানের একটা ফোন কল আসায় সে কল অ্যাটেন্ড করার জন্য সবাইকে বলে ফোন রিসিভ করে বাড়ির দিঘির পাড়ে চলে যায় হাঁটতে হাঁটতে। আর রাহারা সবাই বাড়ির ভেতরে চলে যায়। আরিয়ান কথা বলছে প্রায় আধা ঘন্টা ধরে। এখন পর্যন্ত সানা আর তার মা আরিয়ানের দেখা না পেয়ে একে ওকে জিজ্ঞেস করছে আরিয়ানের কথা। মোনালিসাকে জিজ্ঞেস করলে মোনালিসা বলে সেও এখনো আরিয়ানকে দেখেনি। এই কথা বলেই মোনালিসা মাধুর্যকে ডেকে নিয়ে তার সাথে করে ঘরে চলে যায় কিছু একটা বলতে। আর এদিকে সানা মাধুর্যের সাথে মোনালিসার এত ভাব দেখে জ্বলে পুড়ে খারখার হওয়ার অবস্থা। সানা রেগে মেগে নিজের ঘরের দিকে চলে যায়। ঘরে গিয়ে সে বারান্দায় গিয়ে দাঁড়াতেই হঠাৎই তার চোখ পড়ে বাড়ির এক পাশে দিঘিটার দিকে। সানা যেন মেঘ না চাইতেই জলই পেয়ে গেল। দ্রুত সে দিঘির দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। এদিকে মোনালিসা তার ঘরে গিয়ে মাধুর্যকে বলল, ম্যারিনা, মাই সুইট হার্ট, তুমি নাকি খুব ভালো শাড়ি পরাতে পারো। জি আন্টি, কিন্তু কেন? অ্যাকচুয়ালি তোমার আঙ্কেল আমাকে রিকোয়েস্ট করেছে রাহার ওয়েডিং এ শাড়ি পরতে, তো আমি চাই তুমি আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দাও। ও শিওর আন্টি, আপনি একদম চিন্তা করবেন না। আমি যখন বলবেন তখনই আমি আপনাকে শাড়ি পরিয়ে দিতে চলে আসবো। মোনালিসা মিষ্টি এসে বলল, গুড গার্ল, এই জন্যই আই লাইক ইউ। বাট ম্যারিনা, হোয়াট ইজ মাই প্রিন্স? থাকে তো অনেকক্ষণ দেখছি না। সে তো তোমাদের সাথেই গেছিল। আন্টি ডোন্ট ওয়ারি, উনি মনে হয় বাগানে বা দিঘির পাড়ে আছে। আসলে ওনার একটা ফোন কল এসেছিল, তাই উনি ফোনে কথা বলার জন্য বাড়ির বাইরে থেকে যায়। ও ভালো, চলো আমরাও একটু গার্ডেন থেকে ঘুরে আসি। তোমার আঙ্কেল তো সেই যে কোথায় গেছে এখনো ফেরার নাম নেই। ওকে চলুন তাহলে বাগান থেকে ঘুরে আসি। ওকে চলো। মাধুর্য আর মোনালিসা চলে যায় বাগানের দিকে। ওইদিকে সানা দৌড়ে দিঘির কাছাকাছি গিয়ে চারিদিকে একবার চোখ বুলিয়ে দেখে নীল আশেপাশে আর কেউ আছে কিনা। দেখলো যে কেউ নেই, তাই আরিয়ানও দিঘির দিকে মুখ করে দাঁড়িয়ে কথা বলছে। সানা চুপি চুপি ধীর পায়ে এক পা করে আরিয়ানের পেছনে গিয়ে দাঁড়িয়ে যেই পেছন থেকে আরিয়ানকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই আরিয়ান সেখান থেকে সরে অন্যদিকে যেতে লাগে। আর সানাকে ধপাস করে দিঘির পানিতে পড়ে যায়। হঠাৎ করে পানিতে কিছু পড়ার শব্দে আর সানার চিৎকারে আরিয়ান চমকে উঠে পেছনে তাকায়, তাই দেখে সানা পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে। আরিয়ান ভ্রু কচিয়ে সানার দিকে তাকাতেই সানার ডুবে যাওয়ার অভিনয়টা আরো ভালো করে করতে লাগলো আর ওকে পানি থেকে তোলার জন্য আরিয়ানকে অনুরোধ করতে লাগলো।
আরিয়ান সেদিকে পাতা না দিয়ে ফোন কানে নিয়ে আবার কথা বলতে লাগলো। অন্যদিকে চলে যেতে লাগলো আর পানিতে পড়ে সানা বারবার আরিয়ানকে ডাকতে লাগলো আর বলতে লাগলো, প্লিজ হেল্প মি আরিয়ান বেবি, আমি ডুবে যাচ্ছি, প্লিজ আমাকে উপরে তোলো বেবি, প্লিজ সেভ মি। এইদিকে মাধুর্য আর মোনালিসা হাঁটতে হাঁটতে বাগানের দিকে যেতেই হঠাৎ মাধুর্য চোখ গেল দিকের দিকে। তার চোখ দুটো পুরো গোল গোল হয়ে গেল নিমেষে। সে দেখতে পেল সানা পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে। ওইদিকে আরিয়ান ওই জায়গা থেকেও সেটা দেখছে না, সে এখনো ফোন নিয়েই ব্যস্ত। মাধুর্য দ্রুত আরিয়ানের নাম ধরে চিৎকার করে ডেকে উঠল। এবার মোনালিসা অবাক হয়ে সেই দিকে তাকাতেই সেও এই দৃশ্য দেখলো। মাধুর্য এবার ছুটে লাগালো সেদিকে। মাধুর্যর পেছন পেছন মোনালিসাও দ্রুত সেদিকে পা বাড়ালো। মাধুর্যকে দিঘির কাছে দৌড়ে যেতে দেখে সানা রাগে দাঁত কিরমির করতে লাগলো, কারণ তার পরিকল্পনা ভেস্তে দেবে এখন। মাধুর্য দিঘির সামনে গিয়েই অস্থির হয়ে গেল কি করবে ভেবে, কারণ মাধুর্য নিজেও সাঁতার জানে না। আর ওইদিকে আরিয়ানও ফোনে ব্যস্ত। মোনালিসা দ্রুত ওদের কাছে পৌঁছে সানাকে বলতে লাগলো, ও নো সানা বেবি, তুমি পানিতে ঘুরে পড়ে গেলে। কথাগুলো বলেই সে দ্রুত আরিয়ানকে ডাকতে লাগলো, প্রিন্স মাই সান, তাড়াতাড়ি এদিকে এসো, পন্ডে পড়ে গেছে। তো বন্ধুরা, এটি ছিল এই গল্পের প্রথম সিজন। এটা আমি পুরোটাই দিয়ে দিলাম। তো খুব শীঘ্রই গল্পের দ্বিতীয় সিজন আসতেছে। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন।